মমতা বন্দ্যোপাধ্যায় কেউ রাজনৈতিক ভাবে বিশ্বাস করেন না, উনি সবাইকে গদ্দার বলে বেড়ান না। ওনার থেকে বড় গদ্দার কে আছে? আর ওনার ফেসবুক লাইভ থেকে এটাই আমার মনে হলো যে উনি মিথ্যা কথা বলাটা ছাড়তে পারলেন না এতদিন উনি বুনে রাজনীতি করে। নিয়েছেন। আচ্ছা, সবাই কেন অভিষেককে নিশানা করছে বলুন তো? আচ্ছা, দিদিমণি অভিষেককে কে একবারও জিজ্ঞাসা করেছেন? ওর ডাকনাম তো বাবু। হ্যাঁ রে বাবু, তুই এত মাল কামালি কি করে, এত মালটা কামালি কি করে, যাতে হরিশ মুখার্জি স্ট্রিটে এইরকম একটা প্রাসাদ গড়ে তুলিস? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? উনি কি বলেছিলেন? বাবু লুটে নে, 14 পুরুষের জন্য লুটে নে, আমি ছাতার মতো আছি। একদিকে বিহারে পশু খাদ্য চোর লালু, আর এদিকে মানুষের খাদ্য চোর বালু। এই তো দিদিমণি। সেই বালুকে সার্টিফিকেট দিলেন হাবড়ায় প্রচারে গিয়ে। আপনি সব জানতেন, আপনি ডাকাত রানী, আপনি ডাকাত রানী। কুণালদা বলেছিলেন না, ওই যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী কে, বলেছিলেন তো, কথাটা মানে তো উইথড্র করেন। মানে উনি চান ওনার ভাইপো যেন জেলে যেতে না হয়। পরিষ্কার কথা। তৃণমূলের কর্মী সমর্থকদের কি হলো তাতে ওনার কিচ্ছু এসে যায় না। যে মদন দা বলেছে না, পালঙ্কে ছিলাম খাটিয়া এলাম, এঘর ওঘর চলতেই থাকবে। হ্যাঁ, তবে কংগ্রেস যদি দরজাটা খোলে, তাহলে ঋতব্রত তৃণমূলের থেকে অনেকে বেরিয়ে যাবে, এই ভবিষ্যৎবাণীটা আমি করে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল মদন মিত্র চলে যেতেই তিনি ক্ষোভ উগরে দিলেন। তিনি বলছেন, আমি একা একা রাজনৈতিক দল তৈরি করেছিলাম, তখন আমি একা ছিলাম, একা এমপি ছিলাম, তখন যদি টেনে নিয়ে যেতে পারি তাহলে এখন কেন পারবো না? আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি যদি সেটিং করতাম তাহলে কি আর আমাকে এত কষ্ট করতে হতো? আমার সঙ্গেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি যদি সেটিং করতাম। সত্যিই তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটিং করতো, সেখানে ঋতব্রতরা তো বাচ্চা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে সেটিং করবেন? উনি তো রাজনৈতিক ভাবে অস্পৃশ্য, কেউ তো ওনাকে বিশ্বাস করে না। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দার যদি কেউ হয়, তার নাম মমতা ব্যানার্জি। রাজনৈতিক ভাবে উনি বাজপেয়ীজির পিঠে ছুরি মেরেছিলেন, কংগ্রেসের পিঠে ছুরি মেরেছিলেন। প্রথম কথা, তোমাকে স্পষ্ট করে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুম্ভীরাশ্রু, এতে ববি ভুলবে না। উনি শুধু নিজের, পরিবারের এবং ভাইপোর স্বার্থ দেখেন। তৃণমূলের কর্মী সমর্থকদের কি হলো তাতে ওনার কিচ্ছু এসে যায় না। উনি চান ওনার ভাইপো যেন জেলে যেতে না হয়, পরিষ্কার কথা। আর কয়েকদিন আগে তিনি শুভেন্দু বাবুকে অভিনন্দন জানালেন না জেতার জন্য, বলে আপনি আমাদের দলে ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনার হয়ে প্রচার করতাম। আবার আজকে বলছেন যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। নবান্ন থেকে 14 তলা থেকে নিচে নামলেন, মানুষের গণতান্ত্রিক থাপ্পড় খেলেন, মানুষ ভোট দিয়েছে আপনার বিরুদ্ধে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছিলেন তার বিরুদ্ধে, এই যে তোষণ করেছিলেন তার বিরুদ্ধে। আপনি তো ধর্মনিরপেক্ষ নন। সরকারি টাকায় আপনি মন্দির করেছিলেন কেন? কেন করেছিলেন? ধাম হচ্ছে জগন্নাথ ধাম। আপনার ইচ্ছা হলো খেয়াল খুশি মতো পুরীতে বললেন জগন্নাথ ধাম। সরকারের কাজ কি মন্দির করা, গির্জা করা, মসজিদ করা? নয় তো। রাম মন্দির কি সরকারি টাকায় হয়েছে? এইসবের জন্য আর সীমাহীন মিথ্যা কথা বলেন। শোনো, মমতা বন্দ্যোপাধ্যায় 100টা কথার মধ্যে আবার 99টা নতুন করে শুরু করব। আবার নতুন করে শুরু করব, একাই আমি টেনে নিয়ে যাব, একা এমপি ছিলাম, তখন যদি শুরু করতে পারি তাহলে এখন কেন পারবো না? আর আপনারা বয়সের কথা বলছেন, হার্ট অ্যাটাক করে মরে যাই আমি যাতে, সেই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। প্রথম কথা, আমি আপনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুন। দু ওই যে হাজার বিজেপির চোদ্দ পতন দেখে যাব, আমি বিজেপির পতন দেখে আমি না না, যাব। উনি রাজনীতিবিদ, উনি দেখতেই পারেন। আর বিজেপি তো অবিনশ্বর নয় রে বাবা, বিজেপি তো একটা রাজনৈতিক দল। দেশের মানুষ যদি মনে করে বিজেপির সরকারকে হটিয়ে দেবে, তো হটেই যাবে, সবাই মেনে নেবে, গণতান্ত্রিক রায় মানুষের। দিদিমণি মানতে চান না কারণ তিনি নিজে গণতান্ত্রিক নন, তিনি অত্যন্ত স্বৈরাচারী। আর 2004 সালে উনি একমাত্র জিতেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। তারপরে সিঙ্গুর নন্দীগ্রাম হলো, তারা আপসীন সিপিএম বিরোধী মানসিকতা ছিল, সেই মানসিকতাকে পুঁজি করে, তাও তিনি একা আসেননি, সঙ্গী ছিল কংগ্রেস, এসইউসি, মাওবাদী, হরেক কিসিমের নকশাল, সবাইকে একসঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সিপিএম কে হটিয়েছিলেন। হ্যাঁ, তার বাম বিরোধী আপসীন রাজনীতি
মানুষ গ্রহণ করেছিল। 15 বছরের শাসন উনি কি দিলেন? যা ম্যান্ডেট তিনি পেয়েছিলেন ফুলফিল তো করতে পারলেন না। চুরি, জোচ্চুরি, ডাকাতি, চৌর্যবৃত্তি, সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। আর 16 সাল থেকে তো সবই হয়ে গেল। আচ্ছা, সবাই কেন অভিষেককে নিশানা করছে বলুন তো? আচ্ছা, অভিষেককে আপনি তো এতদিন, আর একটা কথা বললাম, আমি বলতে বাধ্য, ইউটিউবারদের নাকি নতুন সরকার হেনস্থা করছে। তো আপনারা নিজেরা সাক্ষী, কি করেছে আপনাদের সঙ্গে? মিথ্যা মামলা, থানায় ডেকে বসিয়ে রাখা। আমি বললাম উনি অসম্ভব মিথ্যা কথা বলেন, চোখের শুধু পলক আমি, ফেলা লাগে। আমার পরিবারের লোককে ডেকে বসিয়ে রাখা আমার ক্ষেত্রে হ্যাঁ, হয়েছে। আমি হ্যাঁ, চ্যানেল জানি চালাই তো, আমার পরিবারের লোককে। জানি তো। আজকে উনি এইসব কথা বলছেন, এ তো ঘোড়ায় আসবে। আমি তাই বললাম না, উনি প্যাথোলজিক্যাল লায়ার। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্কদা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি বলছেন অভিষেককে 30টা কেস দিয়েছে, তাও কি অভিষেক সেটিং করছে? অভিষেক সেটিং করলে তো ও অনেক ভালো থাকতো। অভিষেকের বউ তার বাচ্চা নিয়ে ইডি দপ্তরে যাচ্ছে, তাদেরকে তো কতবার ডেকেছে, তারা কি সেটিং করলো? কি বলবেন? অভিষেক সেটিং করতে চাইলেও ওর সঙ্গে সেটিং কেউ করবে না। হ্যাঁ, অভিষেক হচ্ছে সর্বভোগ। কয়লার টাকা খায়, বালি পাচারের টাকা খায়, গরু পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, অলিক ক্ষুদায় কখনো না নিজেকেই খেয়ে ফেলে। আচ্ছা, এত প্রিয় তো ওনার ভাইপো অভিষেক। আচ্ছা, এই যে শান্তিনিকেতন বলে হরিশ মুখার্জি স্ট্রিটে প্রাসাদটা করেছে, কালীঘাটে দিদিমণির বাড়ির উল্টো দিকে যে রাজপ্রাসাদ করেছে, লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি চালায়। তোমার মনে থাকবে কিনা জানি না, তখনও তুমি এই পেশায় আসনি। 2012 সালের গোড়ায় প্রবীণ সিপিএম নেতা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব আলিমুদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করে লিপস অ্যান্ড বাউন্সের এই উল্কা সদৃশ্য উত্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দিদিমণি কি করেছিলেন? গৌতম দেবকে সিআইডির দপ্তরে ডেকে পাঠিয়েছিলেন। তাহলে ও বিষ্ণুপুরের ওখানে একটা বটলিং প্ল্যান্ট চালায়, মিনারেল ওয়াটারের বটলিং প্ল্যান্ট, আর কিছু কনসালটেন্সি করে। কিসের কনসালটেন্সি নো বডি নোস। আচ্ছা, দিদিমণি অভিষেককে একবারও জিজ্ঞাসা করেছেন? ওর ডাকনাম তো বাবু। হ্যাঁ রে বাবু, তুই এত মাল কামালি কি করে, এত মালটা কামালি কি করে, যাতে হরিশ মুখার্জি স্ট্রিটে এইরকম একটা প্রাসাদ গড়ে তুলিস? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? উনি কি বলেছিলেন? বাবু লুটে নে, 14 পুরুষের জন্য লুটে নে, আমি ছাতার মতো আছি, যা অপরাধ করবি আমি প্রোটেক্ট করবো। ওই এটাই যে তো শুধু উনি করেছেন। অভিষেককে বাহানা দিচ্ছে এরা, অভিষেককে শুধু অভিষেকের জন্য আমরা চলে যাচ্ছি, এই করে যাচ্ছি। নিজেদের অনেক ব্যাগ পোটলা আছে, সেইগুলো বাঁচানোর জন্য ওরা চলে যাচ্ছে। আর শুধু শোনো, অভিষেক একটা ওদের। কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা। হ্যাঁ, দিদিমণি জানতেন না পার্থ মাল তুলছে, মানিক মাল তুলছে? বালুকে বললেন দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক। একদিকে বিহারে পশু খাদ্য চোর লালু, আর এদিকে মানুষের খাদ্য চোর বালু। এই তো দিদিমণি। সেই বালুকে সার্টিফিকেট দিলেন হাবড়ায় প্রচারে গিয়ে। তা দিদিমণি কাদের সঙ্গে এনজয় করতেন আপনারা তো বুঝতেই পারছেন। এখন এইসব ছেঁতো কথা বলে সিম্প্যাথি ড্র করতে চাইছেন, লাভ কিছু হবে না, কোনো কিন্তু লাভ হবে না। অভিষেক না, উনি বলছেন আমরা 21শে জুলাই করব, সব থেকে অর্কদা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা 21শে জুলাই করব। বিড়লা প্যানেটেরিয়ামের সামনে যে জায়গাটা আছে, আপনারা আসুন, পুলিশ না ঢুকতে দিলেও আপনারা চেষ্টা করবেন, আপনারা আমার সম্পদ। তাও আবার বারবার করে কেন বলছেন পুরনোরাও ফিরে আসুন, নতুনরাও ফিরে আসুন? মানে দিদিমণি কি বলছেন উনি? দিদিমণি তো ভাবতে পারেননি যে 2 মাসের মধ্যে আমও ছাড়া দুটোই চলে গেল। ওটা তো রাজনৈতিক দল ছিল না। তুমি তৃণমূলের কোন নেতাকে জিজ্ঞেস করো তো, মানে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল, আচ্ছা ভাই আপনার যারা দল এত বড় বড় পাতেলা করছেন, আপনাদের বিদেশ নীতি কি, আপনাদের আর্থিক নীতি কি, আপনাদের এমএসএমই সম্পর্কে কি নীতি, পুলিশ রিফর্ম সম্পর্কে আপনারা কি ভাবছেন? কথা বলতে পারবেন একটাই নীতি, শুনে নাও, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। 15 বছর ধরে লুটে পুটে খেয়েছে, ভাবতে পারেনি জনদেবতার গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে 14 তলা থেকে নেমে আসতে হবে। এখন সেটা হয়েছে। আর এই ধরনের সঙ্গীরা কি বেশি দিন থাকে? এগুলো তো স্বার্থের সংজ্ঞা। তৃণমূল তো কেউ আদর্শগত কারণে করেনি। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, সিপিএম অপ্রাসঙ্গিক। আর 15 বছরে রাজনীতিতে যা মাল কামানোর কামিয়ে নিয়েছে, ইল গটেন ওয়েল। মদন ওই যে মদন মিত্র আমাকে মেসেজ করেই গেছিল, কি করবে ও? ওর বাড়িতে ইডি নোটিশ পাঠিয়েছে, ওর ছেলে, ওর ওয়াইফ, তাদেরকে পাঠিয়েছে। তাহলে মদন মিত্র কি করবে? ও তো আমাকে জানিয়ে গিয়েছিল, মেসেজ করেছিল, দিদি আমাকে নোটিশ করেছে। দেখো, মদন দা সম্পর্কে আমার হাই রিগার্ডস আছে। মদন দা যেরকম বাংলা, হিন্দি, ইংরেজিতে স্বচ্ছন্দ,
ওর দাদা প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন। মদন দা একটা ভালো চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে আসেন। এবং মদন দা উপকারী মানুষ, কালারফুল ব্যক্তিত্ব, উপকারী মানুষ। এবং ঠিক আছে, এটা মদন দার ব্যক্তিগত সিদ্ধান্ত, যে যেরকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা দিতেই পারেন। মদন দা উপকারী মানুষ, আমি এটা বারবার করে বলছি। এবং বড় মনের মানুষ, বিতর্কিত মানুষ, বিতর্কিত মানুষ। কিন্তু তোলামূলের এমন অনেক হার্মফুল লোক আছে, ভাইপোর সঙ্গী সাথীরা, হ্যাঁ, যাদের অভিজ্ঞতাও নেই, আর মদন মিত্রের মতো দীর্ঘদিন ধরে মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা নেই। যে পিজি হসপিটালে যখন মদন দা বিধায়ক হয়নি তখন থেকেই ফোন করলেই রোগী টোগীতে ভর্তি করিয়ে দিতেন, সাহায্য করতেন। তো এই দুর্মূল্যের বাজারে তোলামূলের মদন দা তো কামারহাটিতে জিতেছেন। হ্যাঁ, তো সেটা ওনার সেই ব্যক্তি কেন কেন চলে গেল মমতা ব্যানার্জিকে ছেড়ে? অর্কদা, আপনার কি মনে হচ্ছে কেন? মানে আমি বুঝতে পারছি না। এই একটা গ্রুপ বিধানসভায়, আপনি দেখছেন বিধানসভায় একটা কামরা নিয়ে খেউর চলছে, বিধানসভায় একটা কক্ষ ঘিরে, যেখানে আইনসভা, যেখানে মানুষ তার আশা ভরসা দিয়ে একটা ভোট, মানুষের কত কিনতি, সেটা দিয়ে তাদেরকে নির্বাচন করে পাঠাচ্ছে, আর সেখানে বসে একটা মজার আসর চলছে। সেটাও তো আমাদের খারাপ লাগছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে করছে, তেমন ঠিক বিধানসভার মধ্যে যেটা ওলাভলি হচ্ছে, সেটাও তো আমাদেরকে খুব সুখকর দেখো, জিনিস আমরা দেখছি না। তুমি রাজনীতিতে একটু বিশুদ্ধবাদী হতে পারো, আমি নই। সাম দাম দণ্ডভেদ, এটাই রাজনীতির নিয়ম। হ্যাঁ, শুভেন্দুবাবু কি বলেছিলেন? তৃণমূল বলে কিছু থাকবে না। তিনি সফল। বিরোধী আছে, শুভেন্দুবাবু যা বলবেন তারা সেভাবেই করবেন। হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু আহ ওই যে বললাম, আমি অত বিশুদ্ধবাদী নই, কারণ তার মানে এই শাসকও বিজেপি, ঋতব্রতদেরকে, বিরোধীও বিজেপি। হ্যাঁ, ঋতব্রতদেরকে পরিচালনা করছে শুভেন্দু অধিকারীরা। দেখো, খুব এটা তো স্বীকার করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে শুভেন্দুবাবু এরকমই একটা বিরোধী চেয়েছেন। তাহলে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি তো এরকমই বিরোধী চাইতাম, যে বিরোধী সবসময় শাসকের কাছে আত্মসমর্পণ করে থাকবেন। তো সেটাই হয়েছে আর কি। এবং এনসিপিআইটা কি? তারা তো এনডিএ তে যোগ দিচ্ছে। কেউ কেউ তো মন্ত্রী হবে বা নাও হতে পারে। হ্যাঁ, তা এগুলো রাজনীতিতে হয়। দস্যু রত্নাকররা যদি বাল্মীকি হতে চায়, তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। ছুতমার্ক রেখো না, রাজনীতিতে ছুতমার্ক চলে না। তুমি আজকে একজন সম্পর্কে অনেক কথা বললে, 48 ঘন্টা পরে তার সঙ্গে বসে কফি খেতে হতে পারে, এটাই রাজনীতির দস্তুর। তার মানে যারা গেল, মমতা ব্যানার্জির সাথেও কফি খেতে হতে পারে অর্কদা কার কখনো? সাথে কার, মমতা কার সাথে ব্যানার্জির কার? সঙ্গেও কফি, বিজেপির নেতাদেরকে কফি খেতে দেখতে পারি। দেখো, আমি রাজনীতিতে কেউ শত্রু বলে বিশ্বাস করি না। প্রতিপক্ষ হয় রাজনীতিতে, শত্রু হয় না। আর সংসদীয় গণতন্ত্রে কারুর দরজা কারুর জন্য চিরকালের জন্য বন্ধ করে রাখা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সহিত ঘর করেছিলেন, অটলজির ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, তারপরে তেহেলকা নিয়ে বেরিয়ে গেলেন। 2001-এ কংগ্রেসের সঙ্গে জোট করলেন, কালীঘাটের বাড়িতে আমাদের সামনে ভিক্টরি সাইন দেখালেন, তারপরে হেরে গিয়ে গোসা করে খিল তুললেন। তারপরে আবার অটলজিকে ধরে মন্ত্রী হলেন, প্রথমে দপ্তরবিহীন মন্ত্রী, তারপর কয়লা মন্ত্রী। তা উনি তো বিজেপির সঙ্গে ঘর করেছেন, বিজেপি তো ওনার কাছে অচ্ছুত নয়। আর রাজনীতি এই সম্ভাব্যতার জন্যই শিল্প, মমতা কোনো দাড়ি বন্দ্যোপাধ্যায় কমা। বলছেন যে হুম, মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্যই বলছেন যে আমার সেটিং করার অপশন ছিল, মমতা ব্যানার্জির সেটিং করার অপশন ছিল তাহলে। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ রাজনৈতিক ভাবে বিশ্বাস করেন না, উনি সবাইকে গদ্দার বলে বেড়ান না। ওনার থেকে বড় গদ্দার কে আছে? অটলজির পিঠে ছুরি মেরেছিলেন, সোনিয়াজির পিঠে ছুরি মেরেছিলেন। হ্যাঁ, উনি আসলে কংগ্রেসের সহায়তা জিতলেন 11-য়, রিসোর্স দিয়ে, সবকিছু দিয়ে কংগ্রেস সাপোর্ট করলো। ক্ষমতায় এসেই তিনি কংগ্রেসকে শেষ করতে লাগলেন। এটাই হচ্ছে কুইন্টেসেন্সিয়াল মমতা ব্যানার্জি। তাই রাজনৈতিকভাবে ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই জন্য উনি সেটিং করতে চাইলেও কেউ ওনার সঙ্গে সেটিং করবে না। আর একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ মানে সাংবাদিকদেরকে বিশ্বাস করছে না। এটা আপনার কিরকম লাগছে? নিজে তো আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সাংবাদিকরা নাকি উল্টোপাল্টা খবর করবে, সব গদি মিডিয়া হয়ে গেছে, উনি ফেসবুক লাইভের মধ্যে যা বলার বলবেন। এইটা কি বিষয় লাগছে একদিক আপনার, থেকে তো কিরকম? তোমাদের তোমাদের কাছে এটা শ্লাঘার বিষয়, তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া, আমি তাদেরকে মোটেই মেন স্ট্রিম মিডিয়া বলি না। তোমরাই মেন স্ট্রিম মিডিয়া। তোমরা যে সমাজ মাধ্যমকে ব্যবহার করে মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছ, মমতা ব্যানার্জির বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু এই সমাজ মাধ্যমকেই মূল মিডিয়া হিসেবে ব্যবহার করে নিজের কথা বলছেন। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন না,
অবধারিতভাবে সাংবাদিকরা, এখনো কিছু অনুপ্রাণিত গৃহপালিত সাংবাদিক আছেন, হ্যাঁ, তারা চট করে মুখ খুলবে না, কিন্তু কিছু বেয়ারা মানুষ তো আছেন, তারা তো জিজ্ঞাসা করবেন যে আপনি ভাইপোকে সংযত করেননি কেন, কেন সংযত করেননি? আপনার চোখের সামনে ভাইপো বেয়াদবি করলো, আপনি দেখেছিলেন? চুপ করে দেখেছিলেন? এখন বলছেন যে সবাই অভিষেকের নামে অজুহাত দিচ্ছে। আপনি তো অভিষেককে বাড়িয়েছিলেন, এখন তো ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে। সব জানতেন আপনি, আপনি সব জানতেন, আপনি ডাকাত রানী, আপনি ডাকাত রানী। কুণালদা বলেছিলেন না, ওই যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী কে, বলেছিলেন তো, কথাটা মানে তো উইথড্র করেন। মানে অভিষেক প্রীতি কমলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের, এত ঘটনা ঘটে গেল, এত উঠাপড়া, এত চড়াই উতরাই, উনি উনি হিসেব করে উনি নিয়েছেন আজকে উনি উনি ওনার উনি কাছে। উনি মিথ্যা কথা বলার অভ্যাসটা ছাড়তে পারলেন না। প্যাথোলজিক্যাল লায়ার না, 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলেন। ওনার ফেসবুক লাইভ থেকে এটাই আমার মনে হলো যে উনি মিথ্যা কথা বলাটা ছাড়তে পারলেন না এতদিন উনি গুনে রাজনীতি করে। নিয়েছেন, আজকে গুনে নিয়েছেন, 18 জন এমপি উনার কাছে আছে, আর বাকি তো বিধায়ক আছে, আজকে গুনেছেন উনি। না না, ঠিক আছে, কে থাকবে কে থাকবে না এটা তোলামুলের ঘরের বিষয়। হুম, যে মদন দা বলেছে না, পালঙ্কে ছিলাম খাটিয়া এলাম, এ ঘর ও ঘর চলতেই থাকবে। হ্যাঁ, তবে কংগ্রেস যদি দরজাটা খোলে, তাহলে ঋতব্রত তৃণমূলের থেকে অনেকে বেরিয়ে যাবে, এই ভবিষ্যৎবাণীটা আমি করে রাখলাম। দেখো, আপনার শাসক থাকলে ভবিষ্যৎবাণী, বিরোধী হবে। একদম আপনার ভবিষ্যৎবাণী শাসক কাজে লাগে, আমরা আগেও দেখেছি। তারপরে আপনি বলছেন কংগ্রেসের দিকে থাকলে ঝুঁকতে আলাদা পারে। কথা। কারণ ধরো, শাসক থাকলে বিরোধী থাকবে, ঋতব্রতরা তো কম্প্রোমাইজড অপোজিশন, তাই না? হ্যাঁ, ওরা কতদূর কি বিরোধিতা করবে সেটা নিয়ে মানুষের মনে সংশয় আছে। তাহলে বিরোধী স্পেসটা কে পূরণ করবে? বামপন্থীরা করতে পারবে না, 34 বছরের ক্ষমতায় থাকার লিগ্যাসি আছে, 15 বছর তোলামূল ছিল। কংগ্রেস এই 72 থেকে 77, আগে আমরা কংগ্রেসকে বলতাম মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস, কিন্তু বহু জায়গায় কংগ্রেস এই তৃণমূল থেকে কংগ্রেসে যাচ্ছে নেতা কর্মীরা, ওই কর্মীরা নেতাদের দিচ্ছে না। এই যে বিধানসভা ফল বেরোবার পর আক্রুজ্জামান, ইমানি বিশ্বাস সব গেছিল তো দিল্লিতে, 11 থেকে 12টা এমএলএ গেছিল তো রাহুল গান্ধী সঙ্গে দেখা করতে, খাড়গেজির সঙ্গে দেখা করতে, ঢুকতে চেয়েছিল। তো রাহুল গান্ধীকে আমি বলি পিটার প্যান, মানে হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট ইস লাইফ, যে কখনো বড় হয় না। তো রাহুল গান্ধী বুঝতে পারেন উনি তো পার্ট টাইম পলিটিশিয়ান, কখন কোথায় বিদেশে চলে যান কেউ জানতে পারে না। তো কংগ্রেস যদি দরজাটা খুলতো, তৃণমূল থেকে অনেকে চলে যেত কংগ্রেসে, কংগ্রেস এই দরজাটা খুললো না, তাহলে অগত্যা ওরা ঋতব্রতর দিকে ভিড়েছে। আমি ঋতব্রতকে প্রশংসা করব, ওর তো বয়স বেশি নয়, ও কিন্তু লেখাপড়া জানা ছেলে, শিক্ষিত ছিল, কথাবার্তা ভালো বলে, বিতর্ক সবাইকে নিয়ে থাকে, আমি সেটা নিয়ে খাটাতে চাইছি না, কিন্তু ঋতব্রত অ্যাক্সেসেবল। চাইছি না। হ্যাঁ, কিন্তু কি বলছো? একটা যে আমি আপনাকে জিজ্ঞাসা করবো, যে এই যে কংগ্রেস, তার মানে আমাদের রাজ্যে পরবর্তী অপোজিশন হিসেবে কংগ্রেসের একটা ভবিষ্যৎ আপনি এখনই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই কংগ্রেসই হবে আগামী দিনে, এখানে লড়াইটা বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে, আর এটাই বাস্তব। তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধুয়ে মুছে যাবে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নতুন করে মানুষ বিশ্বাস করবে না, আর সমর্থনও দেবে না। থাকবে যে তৃণমূলই থাকবে, তার 10-12% ভোট থাকবে, শাসকের পক্ষে সুবিধা অপোজিশন ভোটটাকে যদি ডিভাইড করে দেওয়া যায়। তা শুভেন্দু খুব ভালোভাবেই করেছেন। আমি শুভেন্দু বাবুর অত্যন্ত বিচক্ষণ পরিণত রাজনীতিবিদ উনি, হুম, এবং দক্ষ প্রশাসকও বটে, প্রমাণিত হচ্ছে। তা যেটা করেছেন ঠিকঠাক করেছেন। আবার প্রথমেই বলি, ছুত মার্গ নিয়ে রাজনীতি হয় না। আমি 24 ঘন্টাকে একজন সম্পর্কে অনেক কথা বলতে পারি, জনসভায়, প্রেস কনফারেন্সে, তার মানে এই নয় যে সম্পর্কটাতে দাড়ি কমা ফুল স্টপ পড়ে গেল। 48 ঘন্টা বাদে তার সঙ্গে বসে কফি খেতে পারি, যৌথ সাংবাদিক বৈঠক করতে পারি, এটাই সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। কোনো পার্মানেন্ট এনিমি হয় না, আর রাজনীতিতে কোনো শত্রু হয় না। শত্রু শব্দটা রাজনৈতিক অভিধানে থাকে না, আমাদের বলতে হয় রাজনৈতিক প্রতিপক্ষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।